বিগত দুদিন ধরে আমি নির্যাতনের শিকার হচ্ছি। কে বা কারা এসব করছে আমি কিচ্ছু জানি না। আমি তাদের মুখও দেখিনি কখনো। ওরা যখন আমার সাথে এসব করে আমার চোখ হাত পা মুখ শক্ত করে বেঁধে নেয়। আমার কোন শক্তি থাকে না নাড়াচাড়া করার, আমি কোন প্রতিবাদ করতে পারি না, শুধু বুকের ভিতরে জমা থাকা চিৎকার আর চোখের জল তার প্রতিবাদ করে, যেটা কেউ বোঝে না। আমি জানি না এই নরক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব। এই চার দেওয়ালটা আমার কাছে কবরের থেকেও ভয়ঙ্কর মনে হয়। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, কিন্তু আমি সেটাও করতে পারছি না। আমার এতটা সাহস নেই মরে যাওয়ার। এটা করার জন্য অনেক সাহসের দরকার হয়, যা আমার নেই। আমি শুধু আমার প্রিয় চারজনের মুখের কথা ভাবছি। আমি মরে গেলে ওদের কি হবে? আবার ওরা এসব জানতে পারলে তো বেঁচে থেকেও মরে যাবে। বেশ ভালো হতো এরা যদি আমায় মেরে দিত। তো বন্ধুরা, গল্পটা শুরু করার আগে তোমার যারা যারা আমার জানালার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও। আমার জীবনের কাল রাত ছিল সেদিন যখন ওরা আমায় এখানে নিয়ে আসে। বরাবরের মতন সেদিনও বাসাতেই ফিরছিলাম। রাত গভীর হওয়ার কারণে খুব একটা লোকের আনাগোনাও নেই। জীবিকার চাহিদা মেটাতেই আমাকে হোম টিউশনের কাজ করতে হয়। অনার্স লাইফটা আমার টিউশন করেই কাটাতে হচ্ছে। সেখান থেকে প্রাপ্ত টাকার কিছু অংশ বাসায় পাঠাই। মা বাবা সেগুলোর কিছু অংশ ছোট দুটো ভাই বোনের পড়ার জন্য ব্যবহার করে। বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সে একেবারে ঘরে পড়ে থাকে। মা টুকটাক কাজ করে সংসারটা চালায়। এভাবেই অভাব অনটনে চলছে আমাদের দরিদ্র পরিবারটা। এবার ছোট বোনটা আবদার করেছে রুমি আপু আসার সময় আমার জন্য একটা ভালো দেখে ক্যালকুলেটরে আনিস, আগেরটা নষ্ট হয়ে গেছে। আর ভাইয়ের একটা রিমোট কন্ট্রোল গাড়ি চাই। এসব দিতে এই কদিন আমাকে বেশ কষ্ট করতে হবে। তবু ওদের হাসিমুখে বলে দিলাম, মন দিয়ে পড়াশোনা করলে সব পাবি। বেশ খুশি ওরা। সেদিন টিউশন শেষ করে বাসায় আসতে একটু লেট হলো। এমনিতেই ভাড়া বর্তমানে বেশি, আর এখন যদি গাড়িতে চড়ে টাকা খরচ করি তাহলে ওদের আবদারটা পূরণ করতে পারব না। অগত্যা পুরো 1 ঘন্টার পথ হেঁটে পাড়ি দেব ভেবে পা বাড়ালাম। সবকিছু স্বাভাবিকই ছিল। বিপত্তি ঘটল একটু পরে। পিছন থেকে কে বা কারা যেন আমার নাকে কিছু একটা চেপে ধরল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল আমি নিজেকে একটা ভাঙ্গাচোরা ঘরে, চার দেওয়ালে আবিষ্কার করলাম। আমি অনেক চেষ্টা করলাম নিজেকে ছুটানোর, কিন্তু পারলাম না। আমার হাত পাওয়ার মুখ খুব শক্ত করে বাঁধা আছে। ঘরের কোথাও ছিটে ফোঁটা আলোও নেই। আমি বুঝতে পারলাম আমাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কে বা কারা এসব করেছে তা আমার জানা নেই। এই শহরে আমার কোন শত্রু নেই, আর না আছে তেমন বন্ধু। হাতে গোনা 2-1জন আছে, ওরা হয়তো আমার কিডন্যাপ এর কথাটা জানে না। পুরো ঘরটাই এতটাই অন্ধকার যে আমি নিজেকে নিজেই দেখতে পাচ্ছিলাম না। আমার শুধু একটাই ভয় হচ্ছিল, ওরা আমায় মেরে ফেলবে না তো? আমার তো কারো সাথে কোনো শত্রুতা নেই। তবে ওরা কি নারী পাচারকারী নাকি মেয়েদের অপহরণ করে তাদের চোখ কিডনি এসব বিক্রি করে নাকি ওদের ভোগ্য পণ্য বানায়? প্রথম দিন কিছুই হলো না তেমন। পরের দিনে রাতেই আমার শেষ ভাবনাটা সত্যি হলো। 3জন ছেলে ঘরের দরজা খুলে প্রবেশ করল। বাইরের জ্যোৎস্না থাকার কারণে ঘরে কিছু একটা আলো এসেছে। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে মোটেই ভালোবাসো না দেখছি। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কেন? জলদি জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। না হলে এরকম দারুণ সব গল্প তোমাদের সাথে শেয়ার করব কি করে। এই 2 দিন ওরা আমায় এক ফোঁটাও পানি দেয়নি, আর না তো কোনো খাবার। ওরা ঘরে প্রবেশ করে একজন আরেকজনকে বলল, হ্যাঁ রে, মেয়েটাকে কিছু করবি না, বেশ দেখতে কিন্তু দারুণ টস্টসের শরীর, মনে হচ্ছে কিছু একটা করলে আমরা বেশ মজা পাবো। কিন্তু চল চল এখনই ওর সাথে কিছু একটা করে ফেলি, না হলে আরো বেশি সময় গেলে এই মজাটার পরে পাব না। জবাবে আরেকজন বল, আরে দাঁড়া, আগে তো ওর মুখটা খুলে দে, পাখির হয়তো খুব তেষ্টা পেয়েছে, কিছু না খেতে দিলে তো মজা আসবে না। অপরজন এসব কথা শুনে হাসছে। এদের কারুর কণ্ঠই আমার পরিচিত নয়। আমি বুঝতে পারলাম এরা আমার সাথে খুব খারাপ কিছু করতে চলেছে।
আমার মুখটা খুলে দিলে আমি প্রাণপণ চিৎকার করলাম বাঁচাও বলে, কিন্তু আমার চিৎকার চার দেওয়ালের প্রতিধ্বনি হয়ে ফিরে এলো আবার আমার কানে। আমি আবার চিৎকার করলাম, কেউ আছেন, আমাকে প্লিজ বাঁচান। এবারেও আমার চিৎকার সেই চার দেওয়ালেই আটকে রইল। আমার চিৎকার শুনে ওরা তিনজন হাসছে। বিপস, সেই হাসি আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে। আমি ভাবতেও পারছি না এদের রূপ কতটা ভয়াবহ হবে। আমি শুধু প্রাণপণ সৃষ্টিকর্তাকে ডাকছি, একজন এগিয়ে সে আমার মুখে পানি ঢেলে দিল। আমি তৃষ্ণার্ত কাকের মতন তা পান করলাম। আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত, কিছু না খেতে পেয়ে এবার মনে হলো প্রাণ ফিরে পেলাম। তখন একজন বলে উঠল, কিরে এখন কিছু করবি নাকি? জবাবে আরেকজন বলল, হ্যাঁ রে, কাল ওকে রেস্ট দিয়েছি আর নয়। ওদের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে কি হতে চলেছে। আমি ওদের কাছে অনুরোধের সুরে বললাম, প্লিজ ছেড়ে দিন, আমায় যেতে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। ওরা আমার কথা শুনে জোরে জোরে হাসছে আর বলছে, তোমায় কি তবে পুজো করতে এনেছি গো তোতা পাখি? ওরা একে একে আমার দিকে এগোচ্ছে। ঘরের ভিতরের দরজাটা বন্ধ। আমি কিছুই দেখতে পাচ্ছি না, তবুও নিজেকে বাঁচাতে বাধা পা দিয়ে ওদের একজনকে সজোরে লাথি দিলাম। বেশ ব্যথা পেয়ে সে খানিকটা সরে গিয়ে বলল, এর তো বেশ চোট, এটাকে বেঁধে নে ভালো করে। আর আমরা মুখোশ পরে আছি, তবুও সাবধানের মার নেই। ওরা তিনজন আমার দিকে এগোতে লাগল। আমি আবার চিৎকার করলাম, কেউ আছেন, আমায় প্লিজ বাঁচান। ওরা আমার চিৎকার শুনে হাসল আর বলল, যত পারিস চিৎকার কর, এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না। দুজন আমায় চেপে ধরে মুখ আর চোখ শক্ত করে বাঁধল। আমি নিস্তেজ হয়ে পড়লাম। ওরা আমার উপর শারীরিক নির্যাতন করতে লাগল। তিনজন একসাথে আমার সম্মানটা শেষ করে দিল। আমাকে জোরে জোরে করতে লাগল। আমি কোন প্রতিবাদ করতে পারলাম না। ওরা যখন যেত আমার হাতের বাঁধনটা আলগা করে যেত আর পাশে কিছু খাবার আর সামান্য পানি রেখে যেত। হয়তো ওদের আমায় দরকার ছিল ভোগ্য পণ্য হিসেবে, তাই আমায় বাঁচিয়ে রেখেছে। আমি পুরোপুরি ভেঙে পড়েছি। বেঁচে থাকার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছিল না। একবার মনে হলো মরে যাই, কিন্তু পরিবারের কথা ভেবে তা আর করে ওঠা হয়নি। আমি জানি না আমার বেঁচে থাকার কোন মানে আছে কিনা, মা বাবা জানতে পারলে মরেই যাবে। কি জবাব দেব আমি সমাজের কাছে? সমাজ তো আমায় দোষ দেবে, অথচ ওরা একটাবারও আমার দিকটা ভাববে না। আমি নিস্তেজ হয়ে পড়ে রইলাম ফ্লোরে। পরের দিন ওরা আবার এলো, আবারও আমার ওপর শারীরিক নির্যাতন করল। আমি আবারও বাধা দিতে পারলাম না। ওরা আমার সর্বস্ব কেড়ে নিল, আমার হাত পা চোখ মুখ বেঁধে। আমি ওদের কারোর চেহারা দেখতে পেলাম না এবারেও। ওরা আমায় এত সহজে মেরে ফেলবে না এটা আমি বুঝতে পারছি। ওরা আমায় ওদের ভোগ্য পণ্য হিসাবেই রেখে দেবে যতক্ষণ না ওদের স্বাদ মিটে। দ্বিতীয়বার আমার সাথে এসব হওয়ায় আমার আর বেঁচে থাকার কোন ইচ্ছে রইল না। 3 দিন ধরে পানি ছাড়া কিছু না খাওয়ার কারণে আমার শরীরে বিন্দু পরিমাণ শক্তি রইল না কিছু করার, কোন উপায় খোঁজার। নিজেকে ধিক্কার দিয়ে খুব কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। প্রায় মাঝরাতে আমার ঘুম ভাঙল দেওয়ালে কিছু ঘষার শব্দে। এমন মনে হচ্ছে কে যেন দেওয়ালে খুব শব্দ করে জোরে জোরে ইট কিংবা পাথর ঘষছে, অথচ পুরো ঘরে আমি ছাড়া আর কেউ নেই। এটাকে নেহাত মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম আবারও সেই শব্দ, তবে এবার আরও শব্দটা জোরে হচ্ছে। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম। না মেরে ফেলবে সেই ভয় নয়, আমার ভয় হচ্ছে আবার না আমার সাথে ওস ভয়। আমি কোনরকম নিজেকে উঠিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে গুটিয়ে নিলাম নিজেকে। শব্দটা থেমে গেল। আমি কাঁদতে লাগলাম আর ভাবলাম, আমার মা বাবা নিশ্চয়ই আমাকে ফোনে না পেয়ে পাগলের মতন খুঁজছে। ওরা আমার সাথে থাকা পাশটাও হয়তো কেড়ে নিয়েছে। মা বাবা হয়তো আমায় খুঁজতে আসবে। আমি কি ওদের শেষ দেখাটা দেখতে পাব? আমার ছোট ভাই বোনের আবদারটা কি পূরণ করতে পারব? আচ্ছা, ওরা আমায় জীবিত ছাড়বে তো নাকি? ওদের প্রয়োজন ফুরালে আমায় মেরে ফেলবে? না, আমি বাঁচতে চাই, না হলে আমার পরিবারকে কে দেখবে? কিন্তু আমি কি এরপরে ওদের সামনে জীবিত অবস্থায় মুখ দেখাতে পারব? এসব ভেবে আমি আরও কাঁদতে লাগলাম। তখনই শব্দটা আবারও শুনতে পেলাম।
মনে হলো কে যেন তীব্র রাগ নিয়ে দেওয়ালে কিছু ঘষছে। আওয়াজটা হঠাৎ করে থেমে গেল। এবার শব্দ পেলাম কে যেন দরজাটা খুব করে ধাক্কাচ্ছে। আমি এবার ভয় পেলাম, আবার হয়তো ওরা আসছে। কিন্তু না, শব্দটা ঘরের ভিতর থেকে মনে হচ্ছে কে যেন ঘরের ভিতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু ঘরে আমি ছাড়া কেউ নেই, তবে কে করছে এসব? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। এ প্রত্যুত্তরে শুধু হাসির শব্দ এলো। হাসির শব্দটা ক্রমশ বাড়ছে, আমার দিকে এগোচ্ছে। এবার আমি বেশ ভয় পেয়ে গেছি, ভয়ে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরলে আমি হাসির রহস্যটা খুঁজতে লাগলাম। ততক্ষণে হয়তো সকাল হয়ে গেছে। অনেক দূরে ট্রেনের ঝকঝক আওয়াজ শুনতে পারলাম। রাতের হাসির শব্দটা একটা মেয়ের, তা আমি বুঝতে পারছি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি আমি এই চার দেওয়ালে তো টের পাইনি। তবে কি কেউ আছে যাকে হয়তো আমার মতন আটকে রেখেছে আর ওদের ভোগ্য পণ্য বানাচ্ছে? কিন্তু তাহলে তো আমি একটু হলেও টের পেতাম। কিন্তু আমি এই রহস্যের সমাধান বের করতে পারলাম না। আমি শুধু পরিবারের লোকের কথা ভেবেই সময় কাটিয়েছি। খাবার থাকা সত্ত্বেও শুধু পানি খেয়ে রইলাম। বেলা গড়িয়ে হয়তো রাত হলো। আমি টের পেলাম কেউ দরজার তালা খুলছে। বুঝতে পারলাম ওরা আবার আসছে। আমি নিজেকে আবারও গুটিয়ে নিলাম। ঘরে প্রবেশ করে দরজাটা দিয়ে দিল, আবার আসবে অত্যাচার করতে। আমি আর নিতে পারছি না, মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মানোটা খুব বড় পাপের। ঘরে প্রবেশের সময় পায়ের শব্দে যতটা বুঝতে পারলাম, এবার একজন এসছে। তার হাতে থাকা টর্চ লাইটের আলোটা আমার মুখের উপর ফেলল আর বলল, কিরে খাবি না? খেয়ে নে, তোকে এত সহজে মরতে দেব না যতদিন না নতুন শিকার পাই। খেয়ে নে জলদি, আজ তোকে ছাড় দিলাম। আজ আমি একা তোকে ভালোবাসব। খেয়ে নে তো বলেই সেই বিপস হাসিটা আবারও হাসল। আমি এবার ভেবে নিলাম, হয় মারব নতুবা মরব। আমার হাতের পায়ের বাঁধন যেহেতু খোলা, আমি ওকে একটা সজোরে লাথি মারলাম পেট বরাবর। ও মাবো বলে পেট চেপে ধরে কুঁকটিয়ে পড়ল। আমি জানি না কি করে এতটা শক্তি পেলাম। কিছু না খাওয়ার পরেও হয়তো উপরওয়ালা আমায় শক্তি দিয়েছে। লোকটার মুখে মাস্ক রয়েছে, সেটা খুলে ফেলে ব্যথায় চিৎকার করতে লাগল। আমি ততক্ষণে অন্ধকারের দরজাটা খুঁজছি। যে করেই হোক আমাকে বের হতে হবে। কয়েক মিনিট পর আমি দরজার হদিশ পেয়ে গেলাম। যখনই দরজাটা খুলতে যাব, কে যেন সজোরে মাথায় একটা বাড়ি মারল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে সেই চার দেওয়ালের মাঝেই আবিষ্কার করলাম। মাথাটা অনেকটাই কেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে সেখানে। অনেক কষ্টে উঠলাম। উঠে দাঁড়াতে গিয়ে আমার পায়ের কাছে কিছু একটা বাঁধল। আমি তুলে দেখি টর্চ লাইট। সেটার আলোতে আমি দেখলাম ফ্লোরে কেউ একজন পড়ে আছে মুখ থুবে। আমি তার মুখটা যেই ঘুরিয়ে দেখলাম, ভয়ে আমার শরীর কেঁপে উঠল। পুরো মুখটা কে যেন থেতিয়েছে। মুখটা বোঝাই যাচ্ছে না, আর গলায় রশির চিহ্ন, মনে হয় কে যেন ফাঁস লাগিয়েছে। এই লোকটাই তো কাল রাতে এসেছিল একা। তবে একে কে মারল? ঘরে তো আমি একা ছিলাম, তাও আমি ওর আঘাতে জ্ঞান হারিয়েছিলাম। তবে কে মারল? আমি তো জবাব চাই না, আমি নিজেকে বাঁচাতে পারলেই হলো। আমি দৌড়ে গিয়ে দরজার কাছে দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজার বাইরে থেকে তালা দেওয়া। কিন্তু কাল রাতে তো এই ছেলেটা একা এসেছিল, তবে দরজা কে দিল বাইরে থেকে? আর ছেলেটা তো এখানে পড়ে আছে, তাও মৃত। তার মানে ওর সাথে কি কেউ এসেছিল? তাহলে আমি তো দেখলাম ঘরে তো ও একা প্রবেশ করেছিল। কি হচ্ছে এসব কিচ্ছু বুঝতে পারছি না। হতাশ হয়ে আমি আবারও চলে গেলাম দেওয়ালের একদম ডান কর্নারে, ধপাস করে বসে পড়লাম। বসতে গিয়ে টের পেলাম আমি কোনো একটা জিনিসের উপর হয়তো বসেছি। লাইটের আলো ফেলে দেখি সেখানে একটা ডায়েরি রয়েছে। আমি ডায়েরিটা হাতে তুলে নিলাম পড়ার জন্য। পাতা খুলতে গিয়ে দেখি সব অক্ষর ঝাপসা। বুঝতে পারলাম মাথায় আঘাত লাগার কারণে আর না খেয়ে থাকার কারণে এমন হচ্ছে। আমি জলদি খাবার খুঁজতে লাগলাম। আমায় যে ডায়েরিটা পড়তে হবে, হয়তো এই ডায়েরিতেই রয়েছে সেই দেওয়ালের শব্দের রহস্য, হাসির রহস্য, কিংবা এই লোকের মৃত্যুর রহস্য। টর্চের আলোতে আমি খাবার খুঁজতে লাগলাম। দেখলাম ঘরের একটা কোনায় খাবার পড়ে আছে, তবে সেটা খুব বেশি আগের নয়, হয়তো কাল রাতে রেখে গেছে। আমি খুব দ্রুত খাবারগুলো খেয়ে নিলাম।
খাবার খেতে গিয়ে মনে পড়ল, লোকটার পকেটে যদি কোন ফোন থাকে আমি তো পুলিশে কল করতে পারি, ওরা এসে আমায় উদ্ধার করবে। যেই ভাবার সেই কাজ। দুঃখের বিষয় আমি ছেলেটার পকেট থেকে কোন কিছুই পেলাম না। অগত্যা আমি ডায়েরি পড়ায় মন দিলাম। দেখলাম ডায়েরিতে একটা মেয়ে লিখেছে তার সাথে হয়ে যাওয়া এক প্রতারণার কাহিনী। কিভাবে ওকে ওর বয়ফ্রেন্ড ঠকিয়ে এখানে এনে ওর সাথে মজা করেছিল। আমার বুঝতে বাকি রইল না আমার বয়ফ্রেন্ড ও এর সাথে জড়িত। সত্যি কথা বলতে আমার একজন বয়ফ্রেন্ড ছিল যাকে আমি এখানে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আর সবচেয়ে বেশি ভালোবাসতাম। ওর সাথেই আমি সব জায়গায় ঘোরাফেরা করতাম। কোনদিনও আমার মনে হয়নি ও আমার কোন ক্ষতি করতে পারে, কিন্তু আজকে এই মেয়েটির বিবরণ দেখে মনে হচ্ছে যে আমি এতদিন ভুল ছিলাম। আমার সাথে এতদিন যা কিছু হয়েছে সবকিছুর পেছনে আমার সেই বয়ফ্রেন্ডই দায়ী। আর ওর বয়ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ডের মধ্যে কোনো একটা মিল তো অবশ্যই আছে। এরই মধ্যে দুটো লোক ঘরে আসলো আর জোর করে আমার সাথে আবারও সব করল। এরপর আমি ওদের অনুরোধ করে জিজ্ঞাসা করলাম ওরা আমাকে কিভাবে চেনে বা কোথায় পেল। ওরা অট্টহাসিতে ফেটে পড়ল আর বলল আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে নিয়ে এসেছে ওদের ভোগ্য পণ্য করার জন্য। আমার কাছে এবার সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। আমার অনেক কাকুতি মিনতি এর পর ওরা আমাকে ছেড়ে দিল। এরপর আমি মনে মনে ভাবলাম এ জীবন রেখে কি করব। কিন্তু পরে নিজের পরিবারের কথা ভেবে নিজেকে সামলে নিয়ে নিজের বাড়ি ফেরত চলে গেলাম। তবে বাড়ি ফেরার পর আমি ওইসব ছোঁয়ার চিন্তায় বিভোর থাকতে শুরু করলাম। কেন জানি না ওই সব কিছু আমার চোখের সামনে সব সময় ভাসত। স্মৃতিগুলো খারাপ হলেও ভীষণভাবে আমাকে নাড়া দিত। মন চাইতো জোর করে না হোক, এবার না হয় স্বেচ্ছায় কিছু একটা করার। কিন্তু এরপর থেকে আমি আর এই ঘটনা কারো সাথেই শেয়ার করিনি, এমনকি নিজের পরিবারের লোকেদের কাছেও না। আর এরপর থেকে আমি আমার বয়ফ্রেন্ডেরও আর কোন খোঁজ পাইনি। হয়তো ওর বন্ধুরাই ওকে জানিয়ে দিয়েছে যে আমার কাছে এখন সব সত্যি পরিষ্কার। তাই হয়তো ও আর এখন আমার সামনে আসার মতো সাহস করে উঠতে পারিনি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর এরকম দারুণ সব গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।